বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র এক মুঠো গোবিন্দভোগ চাল, তার সাথে মাত্র দুটো পাকা আম দিয়ে মন পাগল করা ঠান্ডা ঠান্ডা ক্ষীরের ডেজার্ট। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একবার বানিয়ে খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি এক মুঠো থেকে একটু বেশি পরিমাণে গোবিন্দভোগ চাল। তবে গোবিন্দভোগ চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গোবিন্দভোগ চালটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে আমি মুছে নিয়েছি। তো তারপরে গোবিন্দভোগ চালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর আজকের রেসিপিটা বানাতে অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই বানাতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। ক্ষীরটা বানাতে বানাতেই দেখবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো গোবিন্দভোগ চালের মধ্যে আমি 14 থেকে 15টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম। তো এখন এই গোবিন্দভোগ চাল আর কাজু বাদামটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টা। হাতে যদি সময় কম থাকে মিনিমাম 1 ঘন্টা অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চাল আর কাজু বাদামগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে বেশ একটু নরম হয়ে যাবে, বেটে নিতে সুবিধা হবে। তো এখন আমি তোমাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো গোবিন্দভোগ চালগুলো কত সুন্দর ভিজে গিয়ে ফুলে ডবল হয়ে গেছে, সাথে সাথে কাজু বাদামগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। চালের মধ্যে যে জলটা আছে এই জলটাকে আমি ফেলে দেবো না, যেহেতু গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে আমি মুছে নিয়েছিলাম, তাই এই জল সমেতে কিন্তু কাজু বাদাম আর চালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু আধবাটা করে বেটে নেব। একেবারে কিন্তু মিহি করে পেস্ট করা যাবে না, একটুখানি আধবাটা করে বেটে নিতে হবে। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে 2বার একটু থেমে থেমে ঘুরিয়ে নিলেই দেখবে কাজু বাদাম আর এই গোবিন্দভোগ চালগুলো একটু আধবাটা হয়ে বাটা হয়ে যাবে। বেশ একটু সুজির মতো দানা দানা ভাব থাকবে, যার কারণে ক্ষীরটা খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে একটু আধবাটা করে বেটে নিতে হবে। আমি তো মিক্সিং জারের মধ্যে দিয়ে ঠিক এরকম করে 2বার একটু ঘুরিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে এরকম করে একটু আধবাটা করেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একটু কাজু বাদামের মধ্যে বেশ একটু দানা দানা ভাব থাকবে, খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটু তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে গোবিন্দভোগ চাল আর কাজু বাদামগুলোকে একটু আধবাটা করে বেটে নেব। তো বন্ধুগণ, পাকা পাকা হিমসাগর আম থাকতে থাকতে এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীর বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর সাথে মুখে লেগে থাকবে, মনে হবে যেন আবারও বানিয়ে খাই। তো কাজু বাদাম আর চালের পেস্টটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দেখো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো তারপরে মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ঠিক এইভাবে কিন্তু একটু আধবাটা করে বেটে নেব। তারপরে এই মিশ্রণটাকে, মানে এই কাজু বাদাম আর চালের পেস্টটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, না হলে গোবিন্দভোগ চালের যে সুঘ্রাণ সেই সুঘ্রাণটা কিন্তু উড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। তারপরে দুধটাকে দিলে কি হবে, এই দুধটা কড়াইতে লেগে যাবে না। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আমি 1/2 লিটার দিয়ে দিলাম প্যাকেটের দুধ। আমি 1/2 লিটার দুধ দিয়ে আজকের ক্ষীরটা বানাবো, তবে দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো। মানে দুধটা বেশি দিয়ে যত বেশি ঘন করে ক্ষীরটা বানাবে, ক্ষীরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো দুধটাকে দিয়ে দুধটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে, তখন আমি এখান থেকে 1.5 হাতার মতো দুধ একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নেব। দুধটা যেন বেশি গরম না হয়ে যায়, একটু উষ্ণ গরম হবে, তখনই কিন্তু 1.5 হাতার মতো দুধ একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম, কারণ এই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো, তার দুধটা যেন বেশি গরম না হয়ে যায়। তো তারপরে এই দুধের মধ্যে আমি 3 চামচ ভর্তি করে দিয়ে দেবো গুঁড়ো দুধ। ক্ষীরের মধ্যে যদি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়া যায়, ক্ষীরটা খেতে আরও বেশি টেস্টি হয়। আমি তো মাত্র 3 চামচের মতো গুঁড়ো দুধ দিলাম, তবে গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাহলে ক্ষীরটাও খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো গুঁড়ো দুধের পাউডারটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে উষ্ণ গরম দুধের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো দুধটা উষ্ণ গরম দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো দুধটাও কিন্তু একটু একটু ফুটতে শুরু করেছে। দুধটা যখন এরকম একটু একটু ফুটতে শুরু করবে, তখন সেই একটু একটু ফুটন্ত গরম দুধের মধ্যে প্রথম দিকেই কিন্তু কাজু বাদাম আর এই গোবিন্দভোগ চালের পেস্টটাকে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু ক্ষীরটাকে রান্না করতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। মিক্সিং বোলের মধ্যে একটু গোবিন্দভোগ চালের পেস্টে লেগেছিল, তাই বোলটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে রান্না করতে হবে, যতক্ষণ না গোবিন্দভোগ চালটা সুসেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে ক্ষীরটাকে একটু ধীরে ধীরে সময় নিয়ে রান্না করতে হবে, তবেই কিন্তু ক্ষীরটা জমে একদম ক্ষীর হয়ে যাবে, মানে খেতে অসাধারণ টেস্টি হবে। তো গোবিন্দভোগ চালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আম কেটে নেব। এখানে দেখো আমি নিয়েছি দুটো নরম নরম পাকা পাকা হিমসাগর আম। আর হিমসাগর আম যেহেতু প্রচণ্ড মিষ্টি খেতে হয়, চিনির পরিমাণটাও কিন্তু কম লাগে। তো এখন আমি আম দুটোকে কেটে নেব, মানে একটা আমের পাল্প বের করে নিতে হবে, আর একটা আম কিন্তু অন্যভাবে কেটে নিতে হবে। কোনো রকম খোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আমের পাল্প আর
আজকে আমি তোমাদের বের করে দেখাবো। আমের দুই সাইডটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু কেটে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখো কত সহজে আমের পাল্পটা কিন্তু বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু খুবই সহজভাবে তোমরা আমের পাল্পটাকে বের করে নিতে পারবে, কোনো রকম খোসা ছাড়ানোর ঝামেলায় ছাড়া। তো এইভাবে আমি একটা আমের পাল্প বের করে নেব। তো বন্ধুগণ, পাকা আম থাকতে থাকতে মাত্র এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে ঠান্ডা ঠান্ডা ক্ষীরের ডেজার্ট বানিয়ে খেয়ে দেখতে পারো, যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, মনে হবে যেন আবারও বানিয়ে খাই। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে, খেতে এতটাই টেস্টি হয়। তো দেখো, একটা আমের দুই সাইডের পাল্পটাকে খুব সুন্দর করে বের করে নিলাম। আর আটির মধ্যে যে শ্বাসটা আছে সেটাকে বের করতে হলে আটিতে যে খোসাটা আছে সেটাকে খুব ভালো করে একটু বেছে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে ছোটো ছোটো পিস করে আমের শ্বাসটাকে এইভাবে একটু কেটে কেটে বের করে নিতে হবে। তো দেখো, একটা আমের পাল্পটাকে ঠিক এইভাবে বের করে নিতে হবে। তারপরে এই আমের পাল্পটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আর বাকি যে আমটা আছে সেই আমটাকে একদম পিস পিস করে সুন্দর করে কেটে নিতে হবে, সেটা কিন্তু তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। তো এইভাবে একটা আমের পাল্প বের করে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে আমের মধ্যে কোনো রকম বড় বড় দলাভাব না থাকে। আর যদি দু এক টুকরো বড় বড় দলাভাব থাকে সেটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমের পাল্পটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তো সমস্ত আমের পাল্পটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। তো তারপর আমি বাকি আমটাকে কেটে নেব। আর এই আমটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব, তার জন্য আমটাকে একটু ডিজাইন করে কেটে নিতে হবে। প্রথমে আমের দুই সাইডটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু কেটে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। তারপরে আড়াআড়িভাবে একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেব। আর আমের এই ছোটো ছোটো চৌকো চৌকো পিসগুলো যখন ক্ষীরের মধ্যে দেবো না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, যাকে বলে একদম বিউটিফুল বিউটিফুল লাগবে। তো এইভাবে দেখো, আমের দুই সাইডটাকে এইভাবে একটু ডিজাইন করে কেটে নেব। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তারপরে দেখো, আমের এই ছোটো ছোটো চৌকো পিসগুলোকে ছুরির সাহায্যে এইভাবে কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো বন্ধুগণ, আম যদি এরকম লাল টুকটুকে পাকা হয় তাহলে ক্ষীরের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো সমস্ত আমের ছোটো ছোটো চৌকো পিসগুলোকে এরকম একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে দেখো, সরাসরি চলে আসলাম কড়াইয়ের দিকে। এদিকে দেখো, গোবিন্দভোগ চালগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়ে একেবারেই দেখো গাঢ় হয়ে গেছে। কত সুন্দর দেখো, একদম গাঢ় হয়ে গেছে। আর গোবিন্দভোগ চালগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। আর এরকম যখন গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেবো। তো দেখেই বুঝতে পারছো, এইভাবে কিন্তু যদি একটু গুঁড়ো দুধের মিশ্রণ ক্ষীরের মধ্যে দেওয়া হয়, ক্ষীরের টেস্ট কিন্তু আরও দুর্দান্ত হয়। গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো। তো তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো হাফ বাটি দিয়ে দিলাম চিনি। প্রথমে আমি হাফ বাটি চিনি দিলাম, পরে যদি লাগে তখন আরেকটু চিনি আমি মিশিয়ে নেব। তো প্রথমে হাফ বাটি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা কিন্তু আমের উপর ডিপেন্ড করে, আম কতটা মিষ্টি সেই আন্দাজে কিন্তু চিনিটার মধ্যে অ্যাড করতে হবে। আম যদি প্রচণ্ড মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটাও কম লাগবে। আর আজকের ক্ষীরটা আমি হিমসাগর আম দিয়ে বানাচ্ছি। হিমসাগর আম যেহেতু প্রচণ্ড মিষ্টি খেতে হয়, সে আন্দাজে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিলাম। তবে ক্ষীরে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনির পরিমাণটা অ্যাড করে দেবে। তবে একবারে কিন্তু বেশি চিনি অ্যাড করতে যাবে না, প্রথমে একটু মিশিয়ে নেবে। তারপরে যদি মনে হয় যে আরেকটু চিনি দিতে হবে, তখন এরকম করে অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে এইভাবে ক্ষীরটাকে রান্না করতে হবে। তাহলে দেখবে ক্ষীরটা জমে একদম ক্ষীর হয়ে যাবে, খেতে দারুণ টেস্টি হবে। গোবিন্দভোগ চাল আর কাজু বাদামগুলোকে যেহেতু আধবাটা করে বেটে দিয়েছিলাম, বেশ একটু গোবিন্দভোগ চালগুলো সুজির মতো দানা দানা হয়। আর এই কাজু বাদামের ছোটো ছোটো দানাগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। বেশ কিছু সময় ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো ক্ষীরটাকে রান্না করে নিলাম। আর এর থেকে আর বেশি শুকিয়ে ফেলবো না, কারণ ক্ষীরটা যখন ঠান্ডা করব আরও একটু কিন্তু জমে যাবে। তো এইরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রথমে ফ্যানের তলায় রেখে দেবো। ফ্যানের তলায় রেখে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে 1 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ফ্রিজে রেখে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো একেবারে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমের যে পাল্পটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এখন এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমের পাল্পটা তখনই মেশাতে হবে যখন তোমরা ক্ষীরটা খাবে, তখন ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু আমের পাল্পটাকে মেশাতে হবে। আমের পাল্প কিন্তু গরম অবস্থায় মেশাতে যাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে। একেবারে ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতেই দেখো কত সুন্দর একটা কালার তোমরা দেখতে পাচ্ছ। যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। একবার এই পদ্ধতিতে তোমরা গোবিন্দভোগ চাল আর পাকা আমের ক্ষীর বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে।
আমের পাল্পটা দেওয়ার পরে দেখো ক্ষীরটা কিন্তু আরেকটু পাতলা হয়ে গেছে। তো এইরকম ঘনত্বের ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে তোমরা ফিরনিও বলতে পারো, পাকা আমের ফিরনিও তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই পাকা আমের ক্ষীর বা ফিরনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত ক্ষীরটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেওয়ার পরে উপর দিয়ে আমি যে পাকা আমের কিউবগুলো তৈরি করে রেখেছিলাম ছোটো ছোটো চৌকো চৌকো করে, সেই পাকা আমের কিউবগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। তার সাথে আমি বেশ কিছুটা পেস্তা বাদাম একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। উপর দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে বেশ কিছুটা অ্যালমন্ড বাদামকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো তারপরে এই ঝিরিমিরি অ্যালমন্ড কুচি দিয়ে খুব ভালো করে ক্ষীর বা ফিরনির উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলেই দেখবে ক্ষীরটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই ক্ষীরটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। যাকে বলে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল এক চামচ খেলেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে, যাকে বলে মন পাগল করা ডেজার্ট। একবার এই পদ্ধতিতে তোমরা পাকা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে তোমার ফিরনি বা ক্ষীর বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। বাড়িতে যদি এইভাবে তোমরা বানিয়ে খাও, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। যখন সার্ভ করবে, যখন তোমরা কাউকে দেবে, তখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে এরকম বোলের মধ্যে সার্ভ করে দেবে। এক চামচ খেলেই কিন্তু সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।